ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির ঈদের বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্টস তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM এর আজকের আয়োজনে। আমি শান্তা জাহান রয়েছি এবং আপনারা জানেন ঈদের 7 দিন ব্যাপী এই বিশেষ আয়োজনে আমি থাকব আপনাদের পছন্দের তারকাদেরকে সাথে নিয়ে। আজ যে তারকা আমার সাথে রয়েছেন সে তারকা তার কাজ নিয়ে তো অবশ্যই প্রশংসিত, কিন্তু তার খুব আমি বলবো স্পষ্টভাষিতা, তার আত্মবিশ্বাস, যে কোনো বিষয়ে হুটহাট করে স্ট্যাটাস দেয়, এসব নিয়ে কিন্তু সবসময় আলোচনায় সমালোচনায় থাকে। অনেকে এটাকে সাধুবাদ জানালে আবার অনেকে কিন্তু সমালোচনা করতেও পিছপা হন না। আবার অনেক সময় দেখেছি কথা বলতে বলতে হয়তো কোনো না কোনোভাবে একটু বিবাদেও জড়িয়ে পড়েন, কিন্তু তারপরেও দিন শেষে পাশের বাড়ির সেই মেয়েটিকে দেখলে আমাদের সবার মনে হয় এত মিষ্টতা, এত কমলতা তার মধ্যে কোথা থেকে আসে। প্রিয় দর্শক, আমি বলছি আমাদের প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার কথা, আর আজ সেই হচ্ছেন আমার গেস্ট। অনেক অনেক শুভেচ্ছা ফারিয়া, ঈদ মোবারক। কেমন আছো? একদম ঠিকঠাক। তুমি কিন্তু এখন আমার পাশের বাসাতেই থাকো। একদম। বলো, ঈদ কেমন কাটছে? কোরবানিটা তো আপু খুবই মানে রোজা ঈদে বরঞ্চ আমি বলবো যে আয়োজন একটু বেশি থাকে। কোরবানিটা একটু কোরবানি বেসড থাকাতে ওটাই প্রায়োরিটি থাকে। আর বাকি যে প্ল্যানগুলো থাকে অন্যান্য ঈদের জামা কেনা বা ঘোরা, এটা একটু কম। আমার তো মনে হয় ফারিয়া সারা বছরই শপিং করে, সো ঈদকে খুব স্পেশালি মনে করে কি অনেক কেনাকাটা করা হয়? আমি যখন নিয়মিত নাটক করতাম তখন অনেক কেনাকাটা করতাম, বাট নাটক অনেকটা কমে আসার পর এখন আসলে ওইরকম বেশি শপিং করি না। আগে থেকে শুধু ঈদেই কেনাকাটা করি, বাট ওভারঅল কম আর কি। আমরা সারা বছর যতই কেনাকাটা করি না কেন, ঈদের জামা ব্যাপারটার প্রতি আমাদের অন্যরকম একটা ভালো লাগা থাকে, একটা আগ্রহ, এবং বড় হয়ে গেলেও মনে 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 হয় যে অন্যান্যদের চাইতে আমার জামাটা যেন একটু স্পেশাল হয়। তো ফারিয়ারও নিশ্চয়ই এই ব্যাপারটা রয়েছে যে একটু স্পেশাল হোক। এখন হচ্ছে বন্ধুদের বান্ধবদের সাথে অনেক বের হওয়া হয়, আর স্পেশালি গত ঈদ থেকে আমার বিয়ের পর থেকে অনেক আমার ফ্যামিলির দাওয়াত থাকে, ওই সাইডে দাওয়াত থাকে, সো অনেক দাওয়াত অ্যাটেন্ড করতে হয়। তো এখন হচ্ছে আবার আরেকটা ইয়ে থাকে, যাচ্ছে এই 4-5টা দাওয়াত অ্যাটলিস্ট নতুন জামাটা পরে যায়, এরকম একটা রিসেন্ট জিনিস শুরু হয়েছে। বাট আগে আমার এরকম কিছু ছিল না, এই অভিজ্ঞতাটাও ছিল না। আচ্ছা, যেহেতু বিয়ের পরে কোরবানি ঈদ, সো কোরবানি মানেই তো অনেক অনেক দায়িত্ব, গরু কাটা, খাসি কাটা। আমি যতটুকু জানি তুমি সবসময় খাসি কোরবানি দিতে পছন্দ করো। সো ঈদের দিন নিজের হাতে কি সব কিছু ডিস্ট্রিবিউশন করা, গোছগাছ করা হয়? একদমই না। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রান্না করা হয়? শাশুড়ি আছে, আম্মু আছে, ওনারা রান্না করতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি। আমি টেস্ট করে বলতে ভালোবাসো যে কোনটা পারফেক্ট ছিল। একদম। আমার যখন একদম শুটিং টুটিং থাকে না, বাসায় থাকে, হয়তো বিকেলে নাস্তা বানালাম বা হচ্ছে ডেজার্ট বানাই ঈদের সময়, যেমন গত ঈদের প্রায় 3টা ডেজার্ট বানিয়েছিলাম এরকম। কিন্তু এই মাংস রান্না তো নর্মাল না, এটা তো অনেক প্রো লেভেলে যেতে হয়। আমার শাশুড়ি আর আমার আম্মা যতদিন সুস্থ থাকবে ততদিন আমি এই চেষ্টায় যাব না। যখন ওনারা পারবে না, ওনাদেরকে খাওয়াতে হবে, তখন মানে মোটামুটি অন্যের উপরে দিয়ে চালিয়ে নিজে শুধু মানে এটাকে গিনিপিগ বলবো না, মানে তুমি টেস্টার হিসেবে কাজ করছো একদম। বাট তোমার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে শাশুড়ি এবং মা রান্না করছে, তুমি সেটা টেস্ট করে তাদেরকে সাধুবাদ জানাচ্ছো যে হ্যাঁ তোমার এটা খুব ভালো হয়েছে। আর ওরা, আমি তো খেতে পছন্দ করি, এই জন্য ওরা আমাকে খাওয়াতেও পছন্দ করে। মানে আমি যাই খাই বলি খুব মজা। প্রভাব কি তোমার উপরে পড়েছে যে খেতে খেতে ওয়েট গেইন করেছো? হ্যাঁ, এটা নিয়ে সাফার করছো? লুক অ্যাট মি, অলওয়েজ সুন্দর না, বাট আমি খেতে পছন্দ করি। যেমন আমার আম্মা মানে সবসময় বলতে থাকবে হ্যাঁ তুমি জিমে যাও, মোটা যাচ্ছে। আম্মু কিন্তু খুবই, তুমি প্ল্যানও করেছিলে কিন্তু তারপরে জিমটাতে আর যাওয়া হয়নি। এবং আম্মু কিন্তু আমাকে লিটারালি বডি শেম করে, কিন্তু যখন আম্মু আমাকে খাওয়ায় তখন আসলে আম্মুর মনে হয় না যে আমি মোটা, তখন একটু না এটা আছে তোমাদের এটা ভালো লাগছে, এটা বাসায় নিয়ে যাও, এরকম করে। বাট এই যে বললে যে স্বাস্থ্য বেশি হয়ে যাওয়া বা ওয়েট গেইন করা, এটা নিয়ে তো আই থিঙ্ক তুমি বেশি বদার্ডও না, মানে ইউ আর লাইক অলওয়েজ হ্যাপি উইথ দ্যাট। না, আসলে না, একদম না। তাহলে কি মনে মনে বুঝতে দাও না যে দেখো আমার আসলে এটার উপর খুব একটা কন্ট্রোল নাই, বিকজ আমার পলিসিস্টিক ওভারি। সো আমি যতই চেষ্টা করি না কেন, আমার এমনও সময় গিয়েছে যে আমি না খেয়ে আমি সেন্সলেস হয়ে যাচ্ছি, তারপর আমাকে স্যালাইন ট্যালাইন দিতে হচ্ছে, কিন্তু ওয়েট যা আছে
তাই ঈদের দিনে তোমার সবচেয়ে পছন্দের খাবার কি? ঈদের দিনে পছন্দের খাবার, কোরবানি ঈদে আমার পছন্দের খাবার হচ্ছে ফ্রেশ কলিজা, মানে একদম তাজা কলিজাটা ভুনা করা হয় যে। তো আমাদের বাসায় যে জিনিসটা করে আম্মা সবসময় ছোট থেকে দেখে আসছি, যেটা কোরবানি ঈদের দিন আম্মু কিছু খায় না সকাল থেকে, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত হ্যাঁ, কিন্তু খাওয়া কোরবানিটা যাবে না। শেষ হয়, ওই মাংসটা আসে, ওইটা রান্না করে, দেন ওইটাই আম্মুর আমাদের বাসায় ফার্স্ট তখন কি মিল হয়। কলিজাটাও সাথে চলে আসে? প্রথমেই হচ্ছে গরুটা কেটে আব্বু সবসময় কলিজাটা উপরে পাঠাতো, বাকিটা কাটতে কাটতে। হ্যাঁ। ওটা সম্ভবত রান্না তাড়াতাড়ি হয়, তো আম্মু রান্না সব ready তাড়াতাড়ি থাকতো। হয় আর কলিজাটা একদম ফ্রেশ থাকে তো চলে আসার পর এটা ভুনা করলে একদম মানে আমার যত থেকে ছোটবেলা থেকে মেমোরি সব এটাই হয় যে আব্বু উপরে কলিজা পাঠাই দিচ্ছে, আম্মু সব রেডি, মশলা টশলা বাটা, আম্মু ওটা বসাই দিচ্ছে, ওই মাংস আস্তে আস্তে দেখা যাচ্ছে যে খিচুড়ি আর বিফ রেডি, কলিজা রেডি, বাবা এসে একটু খাচ্ছে, আমি খাচ্ছি, মা খাচ্ছে। এটা হচ্ছে আমার মানে ছোটবেলা থেকেই আছে, একটা রিচুয়াল ছিল আর কি কোরবানিতে। So আমার তার মানে ওটা আঙ্কেল পছন্দ। কলিজাটা অনেক পছন্দ করতেন। আর তুমি যেহেতু মানে ড্যাডিস গার্ল, আমরা যতটুকু জানি তাতে করে ওই পছন্দটাই তোমার মধ্যেও চলে এসেছে। সম্ভবত আমার বাবার সাথে কিন্তু আমার খাওয়া দাওয়া এগুলোর অনেক মিল। বাবার মতো তুমি অনেকটা দেখতে হয়েছে, রাইট? না, আমি আসলে বাবা মার মিক্স। তুমি বলছিলে যে তুমি আব্বু আম্মুর মিক্স, কিন্তু আমরা বলি যে আমরা একটু আব্বুর জিন বেশি পেয়েছি অথবা আম্মুর জিন বেশি পেয়েছি। তোমার কি মনে হয় তুমি কার জিনটা বেশি পেয়েছো? কিছু ক্ষেত্রে আমি বাবার মতো, আবার কিছু ক্ষেত্রে আম্মুর মতো। ভালো দিক নাকি মন্দ দিক? আমি যেমন আমার মাকে বলি যে আমার মা বলে আমার অনেক জিদ, আমি বলছি, হ্যাঁ আমি তোমার মতো হয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি কি বলো? এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে আমি দেখবো সবার সাথে মিশতে পারি, মানে যে কোনো বয়সের মানুষের সাথে, যে কোনো মানে যার সাথে তুমি আমাকে বসিয়ে দিবে আমি কথা বলতে পারি। সেটা হচ্ছে আমার বাবা এরকম ছিল, বাবা ভীষণ মিশুক ছিল, বাবার অনেক বন্ধু বান্ধব ছিল। তারপর বাবা হচ্ছে ছোটবেলায় থিয়েটারে অ্যাক্টিং করতো, খুব ভালো কবিতা আবৃত্তি করতো বাবা। আই থিঙ্ক তাহলে নাটকের বিষয়টা তুমি আঙ্কেলের কাছ থেকে হ্যাঁ, পেয়েছো। ওইটা একদমই বাবার কাছ থেকে। যখন আমার বাসা টেক কেয়ার করতে হয় তখন আমি আসলে সব আম্মুর। এবং শান্তাপু, এটা খুবই ফানি একটা জিনিস, আমি বাসায় আম্মু যে জিনিসগুলো নিয়ে হাসাহাসি করতাম এবং আম্মু যেই জিনিসগুলো নিয়ে স্পেসিফিক্যালি কমপ্লেন করতাম, আমি আমার নিজের অজান্তে আমি এক্স্যাক্টলি সেই কাজগুলো করি বাসায়। এবং এটা আমি মাঝে মাঝে না মানে খুবই অবাক হই যে আমি তো আম্মুকে এই জিনিসগুলো নিয়ে অনেক কথা শোনাতাম। যেমন ধরো আমার মার ওসিডি, সো আম্মুর যেখানে যেটা রাখবে সেটা স্পেসিফিক সেখানে হতে হবে। এবং আম্মু কিচেনে কেউ ঢোকাটা আম্মু একদম পছন্দ করে না। আপু বিশ্বাস করো, আমি আমার বাসায়, এটা আমি গত 6 মাস আই রিয়েলাইজড, অ্যান্ড আমার হাজব্যান্ড এটা নিয়ে আমার সাথে হাসাহাসি করছিল যে তুমি এক্স্যাক্টলি এরকম। সেটা হচ্ছে আমার কিচেনে আমার হাজব্যান্ড প্রায় রান্না করে। ও হচ্ছে হয়তো বা আমি শুটিংয়ে বা আমি ধরো ফ্রাইডেতে আমি ঘুমাচ্ছি, দেরিতে ঘুমতে করবো, ও তো আর্লি উঠে অভ্যস্ত, তো ফ্রি টাইম ও কি করবো, দেখা যায় ও কিছু রান্না করছে বা এরকম করে, একটু ব্রেকফাস্টটা তৈরি করে ফেললো বা ওইটা করতে ও আবার এটা এনজয় করে ছুটির দিনে। বা হয়তো আমি ফ্রাইডেতে ঘুমতে করতে উঠতে দেখে ও চা নিয়ে চলে আসছে, যে তোমার জন্য চা, এগুলা খুব নাইস জেস্চার। বাট আমি পরে যখন কিচেনে ঢুকে আপু আমি এত বিরক্ত হই যে আমার চায়ের পট এখানে থাকার কথা, এটা কেন এখানে, আমার এরকম কেন এরকম ইয়ে চলে আসছে, এখানে ছড়িয়ে ছিটিয়ে এখানে রাখা দুধ পড়ে কেন? আছে, গুঁড়া দুধ, মানে আমি খুবই, কিন্তু আমি এটা খুশিও হই যে ও বানাচ্ছে। তো পরে না আমি রিয়েলাইজ করলাম আমার আম্মা এক্স্যাক্টলি এরকম ছিল, আমাদেরকে কখনোই কিচেন যেতে দিত না। হয়তো আমি যদি এটা নুডলসও বানাতাম, আমার মা বলতো কেমন করে আসছো তুমি আমার কিচেনটা, এটা এখানে ফেলে আসছো, ওখানে ফেলে আসছো। এক্স্যাক্টলি সেগুলো আমি করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারপর ধরো হচ্ছে মানে কোনো কিছু কোথাও রাখা, সেটা যদি স্পেসিফিক ওখানে না থাকে, আমি হাত দিলাম আমি পাচ্ছি না, আমি খুবই বিরক্ত হই। অনেক সময় শুনেছি যে ঠোঁট কাটা শবনম ফারিয়া এ কথাও বলে, এটা কার কাছ থেকে পেয়েছো? এটা আমার ফ্যামিলি সবাই এরকম, শুধু আমার মেজো বোনটা একটু মানে ও হচ্ছে ঠান্ডা না, মানে ও যদি খুব মেজাজ খারাপ হয় তখন হয়তো ও মানে ডিটারমাইন্ড যে আজকে তোমাকে কথা শোনাবে, সেক্ষেত্রে ও পারবে। তার মানে ওই যে আমরা বলি না দেয়ালে পিঠ থেকে গেলে তারপরে হচ্ছে কথা বলে। বাট এমনিতে এটা না আপু, আই থিঙ্ক আমাকে ছোটবেলা থেকে আব্বু আম্মু আমাকে যেমন খুব বলতো যে মিথ্যা কথা বলবা না, তুমি যদি অন্যায় করো বাসায় আমাকে বলবা যে আমি এটা করে আসছি। এই বিষয়গুলো তোমার অভিনয় জীবনে, তোমার ক্যারিয়ারে কোনো প্রভাব বিস্তার করেছে বলে তোমার মনে হয়? আমি যখন মিডিয়াতে কাজ করতে আসি, আমার পুরো 14 জেনারেশন আমি ফার্স্ট মানুষ যে মিডিয়াতে কাজ করছে। যাদের পরিবার আসলে মিডিয়া সম্পর্কে ওভাবে জানে না, তাদের মিডিয়া সম্পর্কে ধারণা কিন্তু খুবই অন্যরকম। এবং যখন আমি প্রথম কাজ করতাম, আমি নিজেও খুবই মানে ভয় থাকতাম। আমার সাথে সবসময় আমার আম্মু যেত, আমার ড্রাইভার মানে স্ট্যান্ড বাই থাকতো সবসময়। সো এটা বিকজ আমরা মিডিয়া সম্পর্কে অনেক কিছু আগে থেকে শুনি।
বাট যখন তুমি কাজ করবে, যখন তোমাকে সবাই চিনবে, তখন ব্যাপারটা তুমি জানবে যে আসলে ওরা তো আমি যেরকম শুনি সেরকম না। মানে ধারণাটা কি তোমার কাছে পরবর্তীতে নেগেটিভই হয়েছে নাকি পজিটিভ হয়েছে? না আপু, বাট আই রিয়েলাইজড যে তুমি একটা মানুষকে যতটুকু অ্যাক্সেস দিবে, মানুষটা ঠিক তোমার ততটুকুই অ্যাক্সেস নেবে। তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো আরেকজন মানুষের কাছে, সেটার উপর অনেকটা জিনিস ডিপেন্ড করে যে অন্যরা তোমাকে কিভাবে ট্রিট করে। আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে কেউ যদি একটু বেশি মিশুক হয়, অনেক বেশি হেসে হেসে কথা বলে, তখন কিন্তু সবাই মনে করে আচ্ছা ওর মনে হয় একটু প্রবলেম আছে, ও বোধহয় খুব ইজি গোয়িং। এই না ব্যাপারটা হয় না? সেটা আপু আমি আসলে জানি না। আমি তো সবার সাথে চেষ্টা করি ভালো, কিন্তু আমার একটা বাউন্ডারি আছে। আমি কখনো রাত 12টার পরে কারো কল ধরি না, ওয়ার্ক কল। এটা প্রথম থেকেই তুমি সেট একদম করে প্রথম নিয়েছো? থেকে। এবং আমি কখনো কোনো প্রডিউসারদের সাথে মিটিংয়ে বা কথা বলি না, ওকে। মানে বিকজ নাটক তো বেসিক্যালি ডিরেক্টর বানাচ্ছে। ডিরেক্টরের গল্পের জন্য যদি আমাকে প্রয়োজন হয়, ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করবে। আমি কখনো প্রডিউসারের সাথে আমার বসে কাজ কি? আমার কোনো কাজ নাই। এবং থাকে না কোনো অফিসে যাওয়া, মিটিং করা, আমি কখনোই এগুলো করতাম না। আমি সবসময় বলতাম যে মিটিং করতে হবে, আশেপাশে কোনো রেস্টুরেন্ট, এখানে আসেন আমরা কথা বলি, শেষ। অথবা আমার শুটিংয়ের সেটে এই টাইমটাতে আমি ফ্রি থাকবো, সেটে আসেন কথা বলি, এই কিছু জিনিস। এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে। এই জন্য কি মনে হয় শবনম ফারিয়া অনেক ভালো ভালো কাজ থেকেও অনেক সময় ছিটকে পড়েছে? হয়তো দেখা গেছে যে তোমাকে কাস্ট করা হলো, কিন্তু প্রডিউসার চায় যে আমি শবনম ফারিয়ার সাথে বসে একটু কথা বলবো। সেটা আমি জানি না, কারণ এটা আমার কাজ পর্যন্ত কখনো আসেনি। কেউ সাহস করে এই কথাটা আমাকে বলারই পারিনি যে এই প্রডিউসার আপনার সাথে কথা বলতে মানে চায়। ডিরেক্টররা এটা আগে থেকেই জানে। হ্যাঁ, এবং আমার পার্সোনালিটি এত বেশি সবসময় মানে স্ট্রং ছিল যে আমার কাজ পর্যন্ত এই ধরনের কথা, এই ধরনের কিছুই কেউ কখনো অ্যাপ্রোচ করতে পারেনি। এবং আমি প্রথম থেকে আই মেড শিওর। এটার জন্য হয়তো আমার বদনাম হয়েছে যে আমি হয়তো বা অনেক শর্ট টেম্পার্ড, আমার বিহেভিয়ার ভালো না। আমি তোমাকে প্রথমে চিনেছি ঠোঁটকাটা শবনম ফারিয়া নামে, বিকজ আমি যে তো মুখের উপরে সব বলে দেয়। মুখের উপর সব বলে দেয় কি আপু? আমি ভেবেছি যে আমি নাইস থাকলে, বাট নাইস থাকলে যদি কেউ আমার অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করে, তার থেকেও আমাকে খারাপ বলুক, বাট আমাকে নিয়ে অন্য কোনো খারাপ কথা যখন বলতে পারবে না। আমার নামে কিন্তু পুরো মিডিয়াতে বদনাম একটাই, যে ফারিয়া হচ্ছে গিয়ে খুব ঠোঁটকাটা, এটা বলবে সেটা বলবে। এটার বাইরে তুমি কখনো আমাকে নিয়ে কোনো কথা শুনবে না। বাট আমাদের আরো অনেক কলিগদেরকে নিয়ে আরো অনেক ধরনের কথা, আরো অনেক ধরনের কথা হওয়ার থেকে ঠোঁটকাটা হোক, সেটা বেটার। এটা বেটার, বরং এটা আমি বলবো একটা পজিটিভ বৈশিষ্ট্য, নেগেটিভ একদমই না। ফারিয়া, তোমার লাইফে তো আপস অ্যান্ড ডাউন অনেক কিছু গেছে, এবং আলহামদুলিল্লাহ এখন তুমি ভালো আছো। আমি যদি তোমার কাছ থেকে জানতে চাই যে একজন মেয়ের জীবনে এমন একটা লাইফ পার্টনার তো হওয়া উচিত যাকে নিয়ে সে ভালো থাকার জন্য ডিটারমাইন্ড থাকবে, বৈশিষ্ট্যগুলো আসলে কি হওয়া উচিত? কি মনে হয় তোমার এই গুণাবলীগুলো তার থাকা উচিত? সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআর। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ফার্স্ট অফ অল আমার মনে হয় আমার বয়স এবার 35 হলো মার্চে। তো আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনের অর্ধেক শেষ করে এসেছি। একটা মানুষ 70 বছরই তো বেসিক্যালি বাঁচে বলা যায়, সুস্থ মতো বাঁচে। আচ্ছা, তো আমি যেটা রিয়েলাইজ করেছি, আমরা অনেক বেশি এক্সপেকটেশনস রাখি, অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই আমাদের পার্টি যে রিলেশনশিপগুলো আছে সেগুলোর উপর। প্রাইমারিলি বলবো যে পার্টনার, অ্যান্ড দেন ধরেন মা বাবা বা ভাই বোন, তাদের উপরে। কিন্তু আমি যতক্ষণ নিজেকে নিয়ে নিজে স্যাটিসফাইড না থাকবো, নিজে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট না হব, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হব, পৃথিবীর কোনো মানুষ এসে আমাকে হ্যাপি রাখতে পারবে না। এটা হচ্ছে আমার এই বছরের আমার জীবনে অনেক কিছু হওয়ার পরে আমার রিয়েলাইজেশন। আর লাইফ পার্টনারের যে প্রয়োজনীয়তা আপু, সেটা মানে এখন মনে হয় না যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং 2020 সালে আমার লাইফের উপর দিয়ে আরও অনেকগুলো স্ট্রাগল গিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর আমরা অনেকটাই ডিপেন্ডেন্ট আমার মেজো বোনের উপর। তো একদম যখন কোভিড প্রথম আসে, তখন আমার বোনের কোভিড হয়, অ্যান্ড আম্মুকে আমরা জানাতে পারছিলাম না। এটা একটা স্ট্রাগল ছিল যে আমার বোনের কিছু হলে। আর ওই সময়টাতে ব্যাপারটা এমন ছিল যে কোভিড হলেই বোধহয় মানুষ মারা যাবে। এক্স্যাক্টলি, কোনো প্রিকশন ছিল না, কিছু না। এর মধ্যে জুন মাসে আমার আম্মার হচ্ছে বাইপাস করতে হলো, বাধ্য হলাম যে আম্মুর 5টা টিউবি ব্লক, এনি টাইম আম্মার স্ট্রোক করতে পারে। তখন সব ফ্লাইট বন্ধ, আম্মুকে যে আমরা কোথাও নিয়ে যাব সে অবস্থাও নাই। সো রিস্ক নিয়ে বাংলাদেশে রিস্ক নিয়ে জাস্ট 72 ঘন্টার মধ্যে আম্মুর বাইপাস করতে হয়, ডিসিশন নিতে হয়েছে। কোভিডের সময়টাতে তো আসলে খুব টাফ টাইম গেছে, আর বিশেষ করে মা বাবা রিলেটেড যে কোনো ডিসিশন নেওয়া আমাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যায়। আর আমার বাবা মারা যাওয়ার পর আপু আমি এত সিভিয়ারলি ডিপ্রেসড ছিলাম, সো আমি সব কিছুতে আমার মার উপর ডিপেন্ডেন্ট। সো আল্লাহ না করুক সে সময় যদি আম্মুর কিছু হতো, আমার জন্য আসলে ওই
আমি রিকভারি টাইমটাও পাইনি ওভাবে, আমার বাবা মারা যাওয়া, আমার ডিভোর্স সব কিছু না মিলে। অলরেডি তুমি ট্রমাটাইজড ছিলে। এক্স্যাক্টলি। এখন আসলে আমি আরো অনেক বেশি মনে হয় যে না, ইটস ওকে, ওইটা ম্যানেজ করতে পারবে, আমার এতটা করতে হবে না, এরকম একটা চিন্তা ভাবনা এসছে। আর পার্টনারের যে ব্যাপারটা, পার্টনার যদি ভালো না হয় তার থেকে পার্টনার না থাকা বেটার। অনেক বেটার। পার্টনার থেকে খারাপ হওয়া, মানে খারাপ পার্টনার হ্যান্ডেল করা একটা মেয়ের জন্য এত স্ট্রেসফুল, সেটা মানসিকভাবে বলো, প্রফেশনালি বলো, বিকজ স্পেশালি যখন আমাদের প্রফেশনটা, যেখানে তোমাকে অন্য একজনের চরিত্রের প্রতিদিন অভিনয় করতে হচ্ছে এবং তোমাকে সব মানুষ চেনে, তোমার অনেক পাবলিক হ্যান্ডেল করতে হয় অনেক কিছু। তুমি যখন ডিপ্রেস থাকবে এবং তোমার বাসায় শান্তি থাকবে না, সেই লাইফটা এত মিজারেবল হয় যেটা আসলে বেশি দিন টানা যায় না। আই থিঙ্ক একটা ম্যাচিউর মেয়ের জন্য তখন সবচেয়ে রাইট ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে একা থাকা, এবং এটাও যখন আমরা নিয়ে নেই তখন কিন্তু আমাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, কারণ আমরা আত্মবিশ্বাসী বলে আমরা আসলে সংসার করতে পারবো না, কেউ আমাদের সাথে থাকতে পারবে না, এমন অনেক কিছু। একেবারে শেষ ভাগে রয়েছি ফারিয়া, আমি কিছু সাইকোলজিক্যাল থটস নিয়ে তোমার সাথে কথা বলবো, খুবই এক কথায় উত্তর শুনবো। সোশ্যাল মিডিয়াতে যখন তোমাকে নিয়ে ট্রল হয় বা খুবই র্যান্ডম কিছু মানুষ এসে তোমাকে বাজে বাজে কমেন্ট করছে, তখন ওটাকে আসলে তুমি কিভাবে হ্যান্ডেল করো? যদিও আমি জানি, তারপর আমি আস্ক করছি। এটা ওর সমস্যা, এটা আমার সমস্যা না। না, এরকম না যে এটা আমাকে কখনো এফেক্ট করে না, এফেক্ট করে, বাট আগে আমাকে আরো বেশি এফেক্ট করতো। আমার কাছে মনে হতো যে একটা মানুষ আমার সম্পর্কে জানে না, সে কিভাবে এত বাজে কথা লিখছে, বাট এখন আমি অনেকটাই ইউজড টু। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. তোমার চোখে তোমার হাজবেন্ড কতটা সাহসী যে তোমার মতো একজন মেয়েকে সে লাইফ পার্টনার হিসেবে নিয়েছে? কথা আমিও বলি, আমার তোমার তো সাহস কম না। এই জন্যই জানতে চাচ্ছি যে তোমার চোখে সে আসলে কতটা সাহসী। ধরো আমি একটা মার্কিংই যাই, আউট অফ 10 তুমি কত দিবে? আই থিঙ্ক সাহসী থেকে ও ইমোশনাল বেশি। ও আসলে, কেউ যদি কাউকে অনেক বেশি ভালো না বাসে তাহলে এইরকম একটা জটিল লাইফে জড়ানো খুব ডিফিকাল্ট। প্রবলি আমি কখনো মিডিয়াতে কাজ করে যার লাইফ পাবলিকলি এক্সপোজড, আমি হয়তো কখনো এরকম কাউকে বিয়ে করতাম না। তো সাহস আছে, 10 on 10। জীবনের এমন কোনো ভুল যেটা থেকে তুমি শিক্ষা নিয়েছো? আই থিঙ্ক পড়াশোনাটা একটু সিরিয়াসলি করা উচিত ছিল। সিরিয়াসলি? তুমি তো অনেক সিরিয়াস। না আপু, মানে আমি স্টুডেন্ট ভালো, মানে বেসিক আমার ভালো ছিল, কিন্তু আমি আসলে সিরিয়াসলি পড়াশোনা করতাম না, বিকজ তখন আমি ভাবতাম যে কবে আমার পড়াশোনা শেষ হবে, আমি অ্যাক্টিং করতে পারবো। অভিনয়ের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করছো, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো এখন? না, অভিনয় আপু। আমাকে তুমি যদি বলো যে আমি আর কিচ্ছু করব না, শুধু আমি একটা কাজ করব, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই একটা কাজই করে যাব, সেটা হচ্ছে অভিনয়। এখনকার শবনম ফারিয়া যদি 12 বছর আগের শবনম ফারিয়াকে পায় তাহলে কি বলবে? বলবে যে কোনো তাড়াহুড়া নাই, রিল্যাক্স, সব ঠিকঠাক চলবে, কোনো কিছু নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, জাস্ট তোমার কাজে ফোকাস করো। আমার মনে হয় যে সব কিছু ছাপিয়ে আমরা যে পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকে পাই সেটাও আসলে সম্ভব হতো না যদি আমরা শুরুটা না করতাম। খুব ভালো লাগলো শবনম ফারিয়া তোমার সাথে আড্ডা দিয়ে, মানে আমরা প্রতিবেশী কিন্তু আড্ডাটা অ্যাকচুয়ালি আমাদের টেলিভিশন সেটে বেশি হয়, আর মাঝে মাঝে আমি হেঁটে যাওয়ার সময় তোমার সাথে দেখা হয়। সো হোপফুলি এই জার্নিটা আমাদের সুন্দর কাটবে, আমরা পাশাপাশি থেকে কাছাকাছি থাকবো। তুমি খুব ভালো থাকো এবং লাইফটা সুন্দর হোক, এই প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর জিটিভিকে অনেক থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। জিটিভি ফিলস লাইক আ হোম, বিকজ আমি এখানে অনুষ্ঠান উপস্থাপনা করেছি অনেক, এবং আমার বাসা খুবই পাশে। তো থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। তো দেখা হচ্ছে আবারও তোমার সাথে আমাদের বিশেষ কোনো আয়োজনে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করতে হচ্ছে ভাইয়া হাউজিং প্রেজেন্টস তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM এর আজকের এপিসোড। তবে আগামী আয়োজনে আবারও আপনাদের প্রিয় তারকা নিয়ে আমি ফিরে আসবো, আড্ডা হবে তার সাথেও। আর সেই পর্যন্ত অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে জিটিভির পর্দায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।